ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে স্বাগতম জানাই। স্বাগতম আমাদের আজকের পর্বে, যেখানে আমরা শিখব বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। তোমরা কি জানো, একটা বাক্য কেবল অর্থ প্রকাশের মাধ্যম নয়, তার গঠন অনুযায়ীও বাক্যকে নানা ভাগে ভাগ করা যায়। আজ আমরা দেখব গঠন অনুযায়ী বাক্যের কি কি প্রকার আছে, তাদের বৈশিষ্ট্য, উদাহরণ আর কিভাবে সহজভাবে চিনে নেওয়া যায়, এই সম্পর্কে আমরা দেখব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পাঠ, বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। প্রথমে আমরা দেখে নেব এই বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ কয় প্রকার। আর আলোচনা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখে নাও বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ কয়টি ছিল। বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ ছিল কয়টি? 4টি। তাহলে 1 নম্বর কি ছিল? 1 নম্বর আছে সরল বাক্য, তারপরে হচ্ছে যৌগিক বাক্য, 3 নম্বর সরল বাক্য, যৌগিক বাক্য, 3 নম্বর কি হবে? 3 নম্বর হচ্ছে জটিল বাক্য, আর 4 নম্বর কি হবে? 4 নম্বর হবে মিশ্র বাক্য। তাহলে বোঝা গেল বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ 4 প্রকার। কি কি? বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ 4 প্রকার হচ্ছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। তাহলে আমরা জেনে নিলাম বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ কি কি রয়েছে। এবার আমরা এই 4 প্রকার যে রয়েছে, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, এদের সংজ্ঞা, উদাহরণ এবং কিভাবে আমরা চিনব এই সরল বাক্য, এটা যৌগিক বাক্য, এটা জটিল বাক্য, সহজভাবে আমরা বুঝে নেব। তাহলে চলো অবশ্যই আমরা দেখে নিই। আর তোমরা অবশ্যই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। তাহলে আমরা এবার প্রথম দেখে নেব সরল বাক্য। তাহলে সরল বাক্য কাকে বলে? যে বাক্য একটি উদ্দেশ্য, একটি বিধেয় নিয়ে গঠিত, তাকে সরল বাক্য বলে। মানে এমন একটা বাক্য থাকবে যে বাক্যে একটি উদ্দেশ্য, উদ্দেশ্য অর্থাৎ কি? উদ্দেশ্য অর্থাৎ কর্তা, একটি কর্তা থাকবে, আর একটি কি থাকবে? বিধেয় থাকবে। বিধেয় অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকবে। অর্থাৎ যে বাক্যে একটা কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে, তাকে আমরা কি বলবো সাধারণত? সরল বাক্য বলবো। যেমন উদাহরণ দেখো, একদল ছেলে খেলছিল। এখানে দেখো একটি মাত্র উদ্দেশ্য রয়েছে। একটি মাত্র উদ্দেশ্য কি? একদল ছেলে। একদল ছেলে হচ্ছে এখানে উদ্দেশ্য। আর বিধেয় কি রয়েছে? বিধেয় কিন্তু খেলছিল। অর্থাৎ খেলছিল হচ্ছে একটি বিধেয় সমাপিকা ক্রিয়া। তারপরে উদাহরণটি দেখো, আমি যাচ্ছি। এখানে একটি কর্তা বা একটি উদ্দেশ্য রয়েছে, আমি, আর একটি বিধেয় রয়েছে বা একটি সমাপিকা ক্রিয়াপদ রয়েছে, যাচ্ছি। তাহলে যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র বিধেয় থাকবে, তাকে আমরা কি বলবো? সরল বাক্য বলবো। সরল বাক্যের কিছু বৈশিষ্ট্য আমরা অবশ্যই মনে রাখবো, সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। প্রথম বৈশিষ্ট্য যদি আমরা বলি, তাহলে মনে রাখতে হবে যে সরল বাক্যে একটি মাত্র কি থাকে? সমাপিকা ক্রিয়াপদ থাকে। প্রশ্ন আসে যে কোন বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে? তখন তোমরা বলবে সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোন বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। কোন বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে? তখন তোমরা বলবে কি? সরল বাক্যে। কোন বাক্যে থাকে? সরল বাক্যে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে? তাহলে তোমরা বলবে সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকতে পারে। এই ছিল সরল বাক্য। এবার আমরা দেখে নেব যৌগিক বাক্য। একাধিক সরল বা স্বাধীন বাক্য সংযোজক, বিয়োজক প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি মাত্র বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। তাহলে যৌগিক বাক্যের সংজ্ঞাতে আমরা কি জানলাম? যে একাধিক সরল বাক্য থাকবে বা স্বাধীন বাক্য থাকবে। সেই একাধিক সরল বাক্য বা স্বাধীন বাক্য কি অব্যয় দ্বারা? সংযোজক, বিয়োজক, এগুলো অব্যয় দ্বারা যদি যুক্ত হয়ে একটা বাক্য গঠন করে, মানে একটি মাত্র বাক্য গঠন করবে, তাহলে তাকে আমরা কি বলবো? যৌগিক বাক্য বলবো। যেমন দেখো, রাম লিখছে আর রহিম পড়ছে। এখানে দেখো আর একটি অব্যয় পদ আছে। এখানে কি বলছি? একাধিক সরল বাক্য। একাধিক মানে কি? একের বেশি। এখানে সরল বাক্য কয়টি রয়েছে? দেখো সরল বাক্য 2টি রয়েছে, অর্থাৎ স্বাধীন রয়েছে। রাম লিখছে, স্বাধীন বাক্য, মানে এটি সরল বাক্য। তারপরে রহিম পড়ছে, এটিও একটি স্বাধীন বাক্য বা সরল বাক্য। একাধিক সরল বাক্য রয়েছে, আর একটি অব্যয় দ্বারা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে একটি মাত্র বাক্য গঠন হয়েছে, রাম লিখছে আর রহিম পড়ছে। তাই এটি হচ্ছে কিসের উদাহরণ? যৌগিক বাক্যের উদাহরণ। তারপর উদাহরণটি দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে।
একটি সরল বাক্য হচ্ছে কি স্বাধীন বাক্য, বাবুটির স্বাস্থ্য গেছে। আরেকটি বাক্য হচ্ছে যে শখ ১৬ আনাই বজায় আছে। আর এখানে একটি অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি মাত্র বাক্য গঠন করেছে। তাই এটি হচ্ছে কি যৌগিক বাক্যের উদাহরণ। আশা করি বোঝা গেল যৌগিক বাক্য। যৌগিক বাক্য এটাই থাকবে যে দুটো সরল বাক্য থাকবে আর দুটো সরল বাক্যই কিন্তু স্বাধীন, অর্থাৎ সমাপিকা ক্রিয়া বিশিষ্ট স্বাধীন দুটো সরল বাক্য থাকবে আর মাঝখানে একটি অব্যয় দ্বারা যুক্ত হবে, তাকে তাকে আমরা কি বলবো, যৌগিক বাক্য বলবো। এবার এখানে প্রশ্ন, কোন কোন অব্যয় দ্বারা, অর্থাৎ অব্যয় যেগুলো আছে কি কি অব্যয় দ্বারা যুক্ত হতে পারে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে কি কি অব্যয় দ্বারা যুক্ত হতে পারে এটা একটু আমরা মনে রাখবো, যে কি কি অব্যয় দ্বারা, ও এবং আর, সুতরাং, ভালো করে বুঝবে, ও আর এবং সুতরাং, তারপরে হচ্ছে কিন্তু, অথচ, অথচ, অথবা, এই সমস্ত অব্যয়গুলো দিয়ে কিন্তু বাক্য কিন্তু সংযুক্ত হয়। যদি এগুলো অব্যয় দিয়ে যদি সংযুক্ত হয় তাহলে তাকে আমরা কি বলবো, যৌগিক বাক্য। এবার যৌগিক বাক্যের কিছু বৈশিষ্ট্য আছে আমরা অবশ্যই মনে রাখবো, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যৌগিক বাক্যের বৈশিষ্ট্য, যৌগিক বাক্যের বৈশিষ্ট্য হিসেবে আমরা মনে রাখতে পারি যে যৌগিক বাক্য কি থাকে, যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ, অর্থাৎ স্বাধীন যে বাক্যগুলো আছে সেটা অব্যয় ছাড়াও কিন্তু কমা চিহ্ন দিয়ে যুক্ত হতে পারে। আমরা জানলাম যে একটা যৌগিক বাক্যে মাঝখানে অব্যয় দ্বারা যুক্ত হয়, কিন্তু কোনো বাক্য আমরা দেখব দুটো স্বাধীন বাক্য আছে কিন্তু মাঝখানে কিন্তু কোনো অব্যয় নেই, তাহলে মাঝখানে কি থাকবে, মাঝখানে একটি কমা চিহ্ন থাকবে। যদি মাঝখানে একটি কমা চিহ্ন থাকে তাহলে সেটাও কিন্তু হবে কি যৌগিক বাক্য। আর শুধু কমা দেখলে হবে না, সাথে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে দুটো বাক্য কিন্তু স্বাধীন বাক্য হচ্ছে কিনা, সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো দুটো উদাহরণ নিয়েছি। নদের চাঁদ সব বোঝে, একটি স্বাধীন বাক্য। নিজেকে কেবল বুঝাইতে পারে না, আর একটি স্বাধীন বাক্য। কিন্তু মাঝখানে কিন্তু কোনো অব্যয় নেই, তবুও কিন্তু এটা যৌগিক বাক্য। কেন? মাঝখানে দুটো স্বাধীন বাক্য আছে, মাঝখানে একটি কমা আছে। তাহলে মাঝখানে যদি কমা চিহ্ন থাকে তাহলে সেটাও হবে কি যৌগিক বাক্য। আর অবশ্যই এটা খেয়াল রাখবে দুটো বাক্য যেন স্বাধীন হতে হবে। তারপরে দেখো অস্ত্র ফেলো, স্বাধীন বাক্য। অস্ত্র রাখো পায়, স্বাধীন বাক্য। তো দুটোই স্বাধীন বাক্য, মাঝখানে কমা চিহ্ন দ্বারা যুক্ত হয়েছে, তাই এটিও কিন্তু কি যৌগিক বাক্যের উদাহরণ। আশা করি বোঝা গেল যৌগিক বাক্য কি। এবার আমরা দেখে নেব জটিল বাক্য। যদি তোমাদের বাক্য নিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেটা আরো উন্নত করে তোমাদেরকে আমি বলে দেবো। জটিল বাক্য কি দেখো, জটিল বাক্য জানার আগে প্রথমে আমরা জেনে নেব খণ্ড বাক্য বা উপবাক্য কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে খণ্ড বাক্য বা উপবাক্য কি, পরীক্ষায় খুব আসে এসএকিউ প্রশ্নে। তোমরা মনে রাখবে যে খণ্ড বাক্য বা উপবাক্য কি। বাক্যের সমাপিকা ক্রিয়া বিশিষ্ট এক একটি অংশকে বা খণ্ডকে খণ্ড বাক্য বা উপাদান বাক্য বলে বা উপবাক্য বলে। যে বাক্যের সমাপিকা ক্রিয়া বিশিষ্ট এক একটি অংশকে কি বলা হয়, উপাদান বাক্য বলে। এবার আমরা দেখে নেব জটিল বাক্যের সংজ্ঞা। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের অধীন বা আশ্রিত এক বা একের বেশি অপ্রধান খণ্ড বাক্য থাকে তাকে কোন বাক্য বলা হয়, তাকে জটিল বাক্য বলে। তাহলে বোঝা গেল জটিল বাক্য কি। এই খণ্ড বাক্য প্রধানত দুই প্রকার। কি কি? প্রধান খণ্ড বাক্য, অপ্রধান খণ্ড বাক্য। এবার তোমাদের মনে এখানে প্রশ্ন রাখতে পারে যে যে বাক্য প্রধান খণ্ড বাক্যের অধীন বা আশ্রিত এক বা একের বেশি অপ্রধান খণ্ড বাক্য। এখানে প্রধান খণ্ড বাক্য কি, অপ্রধান খণ্ড বাক্য কি, কি করে বুঝবো সেটা অবশ্যই এই একে 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 আমি আলোচনা করছি, তোমরা দেখো। আমাদের জানতে হবে যে প্রধান খণ্ড বাক্যটা কি। তাহলে আমরা জেনে নিলাম খণ্ড বাক্য প্রধানত দুই প্রকার, একটি প্রধান খণ্ড বাক্য, অপ্রধান খণ্ড বাক্য। তাহলে প্রধান খণ্ড বাক্য কাকে বলে দেখো, প্রধান খণ্ড বাক্য হচ্ছে যে বাক্যের সমাপিকা ক্রিয়া বিশিষ্ট যে অংশটি স্বাধীন, অর্থাৎ একটি বাক্য থাকবে সেখানে সমাপিকা ক্রিয়া থাকবে এবং কিন্তু সেই বাক্যটি স্বাধীন, তখন তাকে আমরা কি বলবো, প্রধান বা স্বাধীন খণ্ড বাক্য। কিন্তু যে বাক্যে কি হবে, সমাপিকা ক্রিয়া বিশিষ্ট আছে কিন্তু অংশটি কিন্তু স্বাধীন নয়, অর্থাৎ পরাধীন, তাহলে তাকে আমরা কি বলবো, অপ্রধান খণ্ড বাক্য বলবো। আশা করি বোঝা গেছে প্রধান খণ্ড বাক্য অপ্রধান খণ্ড বাক্য কি। একটু উদাহরণ নেওয়া যাক তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হবে।
উদাহরণ হচ্ছে যে বাপ্পা বললেন সে কথা থাক। আচ্ছা, বাপ্পা বললেন সে কথা থাক, এখানে প্রধান খণ্ডবাক্য কোনটা? প্রধান খণ্ডবাক্য হচ্ছে সেটাই যেটা সমাপিকা ক্রিয়া বিশিষ্ট এবং অংশটি কি স্বাধীন। বাপ্পা বললেন, অংশটা সমাপিকা ক্রিয়া বিশিষ্ট, বললেন এবং স্বাধীনও রয়েছে, তাই এটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য। আমি চাইনে যে তিনি এসে আপনার হাতে পড়ে, এখানে হচ্ছে প্রধান খণ্ডবাক্য আমি চাই। এবার অপ্রধান খণ্ডবাক্যের প্রকারভেদ দেখো। অপ্রধান খণ্ডবাক্য তিন প্রকার। অপ্রধান খণ্ডবাক্য তাহলে কয় প্রকার? তিন প্রকার। বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য, বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য, ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। এবার দেখো বিশেষণ স্থানীয় বা বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য কাকে বলে? যে অপ্রধান খণ্ডবাক্য সমগ্র বাক্যে বিশেষ্য স্থানীয় হয়ে ব্যবহৃত হয়, মানে পুরো বাক্যে কি থাকবে? বিশেষ্য স্থানীয় রূপে ব্যবহৃত হবে, তাকে আমরা কি বলবো? বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। যেমন দেখো, সকলে জানে সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে বিশেষ্য কোন পদ? বিশেষ্য হচ্ছে সূর্য, কিন্তু সূর্য সকলে জানে, এই জানে কর্মপদটিকে সূর্য পূর্ব দিকে ওঠে এটি বিশেষ্য রূপে ব্যবহৃত হয়েছে। প্রশ্ন যদি করো এখানে সকলে জানে এই ক্রিয়াপদকে যদি জানে প্রশ্ন করো তাহলে কর্তা কোনটা পাবে তোমরা? যেটা কর্তা সেটা তো বিশেষ্য পদ, তার মানে সূর্য পূর্ব দিকে ওঠে পুরোটা পাচ্ছে উত্তরে, তাই সূর্য পূর্ব দিকে হচ্ছে কি এখানে বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। আমি জানি প্রকৃতি হয় শ্যামল, এখানে প্রকৃতি হয় শ্যামল হচ্ছে কি এখানে কি বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। এবার আমরা দেখব বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। যে এখানে বিশেষ্য স্থানীয় কি হলো? বিশেষ্যকে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এখানে বিশেষণ স্থানে কি হবে? কোনো নামপদকে বিশেষিত করবে। যে দেখো কোনো নামপদকে, সেটা হচ্ছে কি বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। যেমন দেখো, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন, এখানে নামপদ কোনটা? নিশ্চয়ই ফাউন্টেন পেন। এই ফাউন্টেন পেনকে বিশেষিত করতে সাহায্য করছে কোন বিশেষণ পদ? কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায়, এটাই তো। তাই এটা হচ্ছে কি বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য, মানে নামপদকে বিশেষিত করতে সাহায্য করবে যে পদটা, সেটা হচ্ছে বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। এরপর আমরা দেখে নেব ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। এখানে কিভাবে ক্রিয়াপদকে বিশেষিত করবে? দেখো কিভাবে ক্রিয়াপদকে বিশেষিত করছে। যদি বৃষ্টি আসে তাহলে তোমার বাড়িতে আসলে নেব, এখানে আসলে হবে না, এটা হবে আশ্রয় হবে, এটা ভুল আছে। যদি বৃষ্টি আসে তাহলে, যদি বৃষ্টি আসে তাহলে তোমার বাড়িতে আশ্রয় নেব। এখানে দেখো ক্রিয়াপদকে বিশেষিত করছে, যদি বৃষ্টি আসে, তার মানে যদি বৃষ্টি আসে এখানে হচ্ছে কি ক্রিয়া বিশেষণ অপ্রধান খণ্ডবাক্য। যেমন কর্ম করবে তেমন ফল পাবে, এখানে যেমন কর্ম করবে হবে কি বিশেষণ স্থানীয়, অর্থাৎ ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। এরপর আমরা দেখে নেবো মিশ্র বাক্য কাকে বলে। সরল ও যৌগিক, যৌগিক ও যৌগিক, যৌগিক ও জটিল কিংবা সরল ও জটিল বাক্য যুক্ত হলে বাক্যের এই মিশ্রণকে বলা হয় কি মিশ্র বাক্য। যেমন একটি উদাহরণ নিয়েছি দেখো, যে গ্রামে কেউ দুই একটা পাঁচ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাবা, তোমার সোনার দোয়াত কলম হোক। এই হচ্ছে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। যদি এই শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।